দেখুন, আমি আগের দিন বলেছিলাম যে বাঙালিদের মাথায় যেভাবে নেতাজি, রামমোহন, বিদ্যাসাগর, বিবেকানন্দ ঢোকানো হয় সেটা ভুল এবং এটা বাঙালিদের সমস্যা ক্রিয়েট করে। আমি কিন্তু রামমোহন, বিবেকানন্দ, নেতাজিদের সমালোচনা করিনি। আমি বলেছি যে এদের জীবনীটা আপনাকে যেভাবে পড়ানো হচ্ছে সেটা ভুল। কারণ হচ্ছে যে এদের জীবনী পড়ে কিছু হচ্ছে না, ওখানে একটা ক্যালেন্ডার হয়ে যাচ্ছে এবং বাঙালি আরও পিছিয়ে পড়ে যাচ্ছে। আমি তিনটে উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরুন, নেতাজি, আপনি জানেন যে উনি আইসিএস পরীক্ষায় ফোর্থ হয়ে আইসিএস হলেন না, উনি সদর্পে ত্যাগ করলেন। কারণ কি বললেন? ব্রিটিশদের গোলামও করবেন না। তো এই পর্যন্ত তো আমরা খুব গর্বিত বোধ করি। কিন্তু দেখুন, একই সাথে দুদিন আগে ইউপিএসসি রেজাল্ট বেরিয়েছে। এবার ইউপিএসসিতে বাংলায় যারা খুব ভালো র্যাঙ্ক করেছে, খুব ভালো র্যাঙ্ক করেনি, বাঙালি কিন্তু পিছিয়ে আছে, ওসব প্রথম 20-র মধ্যে কোনো বাঙালিই নেই। যা র্যাঙ্ক করেছে তাদের ছবি টবি ছাপা হচ্ছে। কেউ একবারও কোনো পেপারে বললো না যে ইউপিএসসিতে এসব হয়ে যারা আইএস অফিসার, ডাব্লিউবিসিএস অফিসার, যাই অফিসার হোক না কেন, মানে আইপিএস অফিসার যা হোক না কেন, এদের কিন্তু একটাই কাজ, সেটা হচ্ছে করাপ্ট পলিটিশিয়ানদের করাপশনটাকে করা। অর্থাৎ তারা জনগণকে সার্ভ করবেন না, তারা একটা পলিটিক্যাল কাজ। তাকে ব্রিটিশরা ছিল, এখন তার বদলে এখন পলিটিশিয়ানরা এসছে, অর্থাৎ একটা করাপশনকে সার্ভ করবে। আগে তারা ব্রিটিশ সাম্রাজ্যে শোষণকে শাসন করতো নেতাজির আমলে, তার জন্য নেতাজি আইএস অফিসার হতে চাননি বা আইপিএস হতে চাননি সেই যুগে। আজকে কি হচ্ছে, একজন যদি আইএস বা আইপিএস অফিসার হয়, সে কিন্তু সিস্টেমের করাপশনটাকেই সে সার্ভ করবে। এটা নিয়ে আমি একদিন বলেছিলাম। তো আজকে যখন আপনি নেতাজির ব্যাপারে গর্ববোধ করছেন, এমন একজন লোক যে আইসিএসে ফোর্থ র্যাঙ্ক করে ছেড়ে দিল, তো সেইটার সময় তো এটাও পড়ানো উচিত যে তার যে আত্মত্যাগ, তার যে স্যাক্রিফাইস, সেটা আজকের যুগের কোথায়? তার বদলে তো লোকজন পাম্প দিচ্ছে, যা গিয়ে আইএস অফিসার হোক, গিয়ে চুরি কর। তো তাহলে তো এই বৈপরীত্যটা থাকলে তো হবে না একটা সমাজের। আজকে যদি এটা হতো যে সমাজে এই কনসেনসাসটা থাকতো যে যে পুরোপুরি আইএস আইপিএস হওয়া মানে বেসিক্যালি করাপ্ট সিস্টেমটাকে সার্ভ করা, তাহলে কিন্তু অন্যরকম হতে পারতো। তাহলে লোকে একটা ক্ল্যারিটি পেতো, তাদের একটা ক্ল্যারিটি অফ ভিশন থাকতো যে জিনিসটা কোন দিকে এগোচ্ছে। একই ব্যাপারটা আমি আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ক্ষেত্রেও বলতে পারি। এই প্রশ্নটা তো কেউ তোলে না যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এত নারী শিক্ষা, এত নারী, এত বিধবা বিবাহ, এত নাকি মেয়েদের জন্য করেছেন, যে পশ্চিমবঙ্গের অবস্থায় যে পশ্চিমবঙ্গে এখনও 45% মেয়ে 18 বছর আগে বিয়ে হয়ে যাচ্ছে, অর্থাৎ বাল্যবিবাহে পশ্চিমবঙ্গ এখনও সর্বোচ্চ। তো কী হলো তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে এসে? ভেবে দেখুন, তার মানেটা কী দাঁড়াচ্ছে? যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে মেসেজ, মানে পশ্চিমবঙ্গ অ্যাকচুয়ালি দেখতে গেলে বাল্যবিবাহে ভারতবর্ষের নাম্বার 1। তো কী হলো তাহলে মানে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পশ্চিমবঙ্গের জন্য? এই প্রশ্নটা তো ওঠা উচিত যে তাহলে তার মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে শিক্ষা, রামমোহনের যে শিক্ষা, বিবেকানন্দের যে শিক্ষা, সেটা বাঙালির কাছে পৌঁছায়নি। এই শিকারটা না করলে তো আলটিমেটলি ওই গুটি কয়েক 1%, 2% শিক্ষিত সরকারি চাকরি করা বাঙালি, সরকারি শিক্ষক মশাই হওয়া বাঙালি, তারা রামমোহন বিবেকানন্দকে জানবে, জেনে কী লাভ? সাধারণ মানুষ যদি না জানে এবং না জেনে সেটাকে যদি ইমপ্লিমেন্ট না করে, তাহলে কিন্তু কিছু হবে না। সুতরাং আমি এটা বারবার করে বলে আসছি যে বাংলায় নবজাগরণের যে চেতনাটা ঢোকানো হচ্ছে সেটা ভুল। সেটা নবজাগরণের লোকগুলো ডেফিনেটলি মহান, কিন্তু তারা কেন মহান এবং তারা আজকের যুগে কেন প্রাসঙ্গিক, এই জিনিসটা যদি বাচ্চাদের না পড়ানো হয়, এটা যদি সর্বব্যাপী প্রচার না হয়, তাহলে তো বাঙালি সমাজ আরও পিছিয়ে পড়ে যাবে। সুতরাং ফালতু রামমোহন বিবেকানন্দের জীবনী পড়ে তো লাভ নেই। বুঝতে হবে যে তাদের জীবনীটা এখনও কেন প্রাসঙ্গিক। সেই প্রাসঙ্গিকতার দিকে তো কেউ জানে না। ওরা মহান ছিলেন, ওদের নামে কিছু বলা যাবে না, এইভাবে কি কিছু হয় নাকি?